আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি, কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এইমাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এবং একটা খবর বলেছে এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন, এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ড গুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে, যাত্রাবাড়িতে হত্যা হয়েছে। সারা দেশ ব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহ ভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্ট গুলো
জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে, মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকে হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আর একটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপি কেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টা পাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক
পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তখনও শেখ হাসিনা দেশত্যাগ করেন নাই, তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। বিএনপি প্রধান তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকে, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে সবচেয়ে বেশি যেটা বিস্মিত করছে বা যে সম্পর্কটা আমি সবচেয়ে বেশি বিশ্লেষণের চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিস্ময়কর সুসম্পর্কের বিষয়টা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মনে রাখতে হবে, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র। তার সঙ্গে কার কখন থেকে ঘনিষ্ঠতা, তার সঙ্গে কার কেমন বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক, সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে শেষ পর্যন্ত কোনো প্রকৃত তথ্য, নিশ্চিত তথ্য বয়ান বেরিয়ে আসবে, সেটা হয়তো আস্থা রাখা যায় না, বিশ্বাস করা যায় না, তখন দুয়ে দুয়ে চার মিলিয়ে যখন এক একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রমকে বুঝতে হয়, ইতিহাসের মোড় ঘোরানো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মতো ঘটনাক্রমগুলোকে বুঝতে হয়, তখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারপর যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী হবেন 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, সেই তারেক রহমানের কখন থেকে ঘনিষ্ঠতার শুরু, যোগাযোগের শুরু, কেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এতটা আস্থা দেখাচ্ছেন এই বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, সেই প্রশ্নগুলো খতিয়ে দেখতে হয় বৈকি। তারেক রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু কোনো রাগঢাক না করে যে বার্তাটা স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতপন্থী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারপন্থী যেসব ব্যক্তিবর্গ ইউনূস সরকারের পছন্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন কিংবা প্রশাসনের ভেতরে যেসব ব্যক্তিরা নানা রকম পদোন্নতি পেয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের কাউকেই তারেক রহমান প্রয়োজনে রাখবেন না। তারেক রহমান প্রয়োজনে শুধুমাত্র তার বিশ্বস্ত ব্যক্তিবর্গ দিয়েই সামরিক বেসামরিক প্রশাসন সাজিয়ে নেবেন, এবং এটা নিয়ে তারা কোনো রাগঢাক করছেন না। ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসির যেমন নির্বাচনের আগে ঘোষণা দিয়ে রাখতে হয়েছে যে আমি চলে যাব, এবং তারপর পদত্যাগ করেছি ঘোষণা দিতে হয়েছে, যেমন করে রাতারাতি বদলে গেছে মবের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং সবাইকে একরকমের চমকে দিয়ে তারেক রহমান সরকার গভর্নর পদে বসিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক এমন এক ব্যক্তিকে, যিনি গার্মেন্টস ব্যবসায়ী, মানে এক গার্মেন্টস ব্যবসায়ী গিয়ে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে শুধুমাত্র এই যোগ্যতায় যে তিনি তারেক রহমান বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি বটে। কাজেই তারেক রহমান কিন্তু এই নিয়ে কোনো রাগঢাক করছেন না। সামরিক প্রশাসনেও ব্যাপক রদবদল শুরু হয়েছে, এবং এই রদবদল হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া মাত্র, এই কথা যখন জানাই ছিল তখন থেকে কিন্তু ওয়াকার বাহিনীর ভেতরে একটা উদ্বেগ শুরু হয়েছিল যে ওয়াকার কি টিকে যেতে পারবেন, ওয়াকারের সাথে আসলে সম্পর্কটা কেমন তারেক রহমানের, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্কটা ভালো না হলে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি টিকে না যান, তাহলে যে নড়বড়ে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আসলে দেশের জন্য কতটা ভালো হবে, কিংবা সেনাপ্রধান ওয়াকার যদি বা টিকে যান, তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে যদি তার আশপাশের বলয়ে না রেখে তারেক রহমান তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কিংবা ওয়াকার বিরোধী যে গোষ্ঠীটি আছে সেনাবাহিনীর ভেতর, তাদেরকে উস্কে দেন এসব সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলে, তাহলে যে টেনশন, উত্তেজনা, অস্থিরতা তৈরি হবে সেনাবাহিনীর ভেতরে, তার কি প্রভাব পড়বে। কিন্তু তারেক রহমান সকলকে বিস্মিত করে, মানে আমি অন্তত ভীষণ তাৎপর্যপূর্ণ মনে করছি, সরাসরি বার্তা দিয়েছেন তারেক রহমান
এই সামরিক বাহিনীর রদবদলে ওয়াকারুজ্জামানের উপরেই আস্থা রাখতে চান। তিনি ওয়াকারুজ্জামানকে যেই ব্যক্তিটি সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন করেছিলেন, ইউনূসের সময়কার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও যিনি নিযুক্ত হয়েছিলেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, খলিলুর রহমান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর যিনি ঘনিষ্ঠ, খলিলুর রহমান আর কামরুল হাসান মিলে সেনাবাহিনীর ভেতরে যে একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির প্রচেষ্টায় ছিলেন পুরো ইউনূস আমল জুড়ে, ওয়াকারুজ্জামানকে একটা হুমকির মুখে রাখতে ওয়াকারকে সরিয়ে ইউনূস আর খলিল দীর্ঘ সময় এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এমনকি সেনাপ্রধান নিয়োগ করতে চেয়েছেন। তারেক রহমান এসেই প্রথমেই এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সামরিক বাহিনীর দায়িত্ব থেকেই এক রকমের অব্যাহতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দিয়েছেন। তারেক রহমান ডিজিএফআই এর যিনি প্রধান ছিলেন তাকে সরিয়ে দিয়েছেন। তার মানে সেনা গোয়েন্দা সংস্থা ইউনূসের অধীনে, সেনা গোয়েন্দা সংস্থা সবসময় প্রধান নির্বাহীর অধীনে পরিচালিত হয়, যেভাবে চলছিল তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না, সেটা পরিষ্কার করেছেন। সেনাবাহিনীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে যেটাকে দেখা হয় চিফ অফ জেনারেল স্টাফ পদ, সিজিএস পদ, সেখানে তিনি ওয়াকারুজ্জামান যাকে নিয়োগ দিতে চাইছিলেন জানুয়ারির পর থেকে ইউনূস আর খলিলের প্রতিরোধের মুখে পাচ্ছিলেন না, সেই মাইনুর রহমানকে নিয়োগ দিয়েছেন। এই প্রত্যেকটি কাজ করে তিনি ওয়াকারুজ্জামানের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করেছেন, প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, সর্বশেষ আবার যে রদবদলগুলো ঘটলো, যেখানে তিনি কিউএমজি পদে শাহিনুল হককে নিয়ে এলেন এবং কিউএমজি পদে শাহিনুল হক এলেন এনডিসি থেকে, এনডিসি সেনাবাহিনীর ভেতরের প্রশিক্ষণ কেন্দ্রের মতো, তো সেখান থেকে তিনি নিয়ে এলেন শাহিনুল হককে সেনাবাহিনীর কিউএমজি পদে, যেই শাহিনুল হক সিজিএস হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং সেই ব্যক্তিকে এখন আবারও ওই একাডেমিক জায়গা থেকে এনডিসি থেকে সরিয়ে এখানে আনা হলো। আর ফাইজুর রহমান, যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন ইউনূসের আমলে, যিনি প্রথমে ডিজিএফআই এর দায়িত্ব পেয়েছিলেন এবং পরে যিনি কিনা কিউএমজি পদে দায়িত্ব পালন করছিলেন, সেই লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছে কমান্ডেন্ট হিসেবে এনডিসিতে। কাজেই এই পুরো বিষয়গুলো বুঝলে সেনাবাহিনীর ভেতরে একেবারে যে একটা ওয়াকারের মানে সর্বত কমান্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং বার্তা ব্যক্ত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাতে কোনো সন্দেহ থাকে না। কাজেই প্রশ্ন ওঠে, তারেক রহমানের সঙ্গে এই ঘনিষ্ঠতার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক ওয়াকারুজ্জামানের কবে থেকে হলো? রাষ্ট্রপতি দেখেন এই তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর হঠাৎ তার মুখে কথা ফুটেছে, তিনি সুযোগ পেয়ে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা, যদি তার পাশে না থাকতেন, হু ইজ আ কর্ডিয়াল পারসন, এই তারেক রহমান যদি তার পাশে দৃঢ়ভাবে না দাঁড়াতেন, যদি তিন বাহিনী প্রধান তার পাশে দৃঢ়ভাবে না দাঁড়াতেন, তাহলে তিনি ইউনূস সরকারের ষড়যন্ত্র ভেদ করে সংবিধান রক্ষা করতে পারতেন না। তার মানে সেই সাক্ষাৎকার থেকে আমরা যেমন জানলাম যে শেখ হাসিনার ঘনিষ্ঠ অনুগত রাষ্ট্রপতি, তিনি ভীষণভাবে একটা যোগাযোগের মধ্যে ছিলেন, তাদের মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই আগস্ট থেকে তারেক রহমান আর রাষ্ট্রপতির মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আরেক ঘনিষ্ঠ ব্যক্তি শেখ হাসিনা, যিনি কিনা শেখ হাসিনার আত্মীয়, তো সেই ব্যক্তি সেনাপ্রধান, তিনিও, তার সঙ্গেও কি একটা ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক তারেক রহমানের 2024-এর আগস্ট থেকেই গড়ে উঠেছিল। যা যা ঘটছিল তা কি তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঘটছিল? রাষ্ট্রপতির সাক্ষাৎকার পড়লে যেমন মনে হয় যে রাষ্ট্রপতি যা যা করছিলেন তা একরকম তাদের ভেতরকার আলোচনার ভিত্তিতেই ঘটছিল, বা যা যা করছিলেন না। আর সেনাপ্রধানের ক্ষেত্রেও কি তাই? সেনাপ্রধান কি 3 তারিখ যখন দরবারে বসে গান গেয়ে বা গানের কলি উদ্ধৃত করে তরুণ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে, এবং তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্তে পৌঁছলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনা সরকারের কথা মেনে চলবে না, তার আগে থেকেই কি তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সংযুক্ত হওয়া শুরু হয়েছিল? সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। দেখেন, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি হবে সর্ববৃহৎ সর্বশক্তিশালী রাজনৈতিক দল, সেটা তো স্বাভাবিক হিসাব। যখন সেনাবাহিনী প্রধান ভাবছেন তিনি 15 বছর ধরে ক্ষমতায় থাকা ভীষণ শক্তিমান একটি রাজনৈতিক সরকারের বিপক্ষে দাঁড়াবেন তার বাহিনীকে নিয়ে, মানে তাদের অর্ডারের বিরুদ্ধে দাঁড়াবেন, ওই অর্ডার আর মেনে চলবেন না, তখন মানে সামরিক কুর যে স্বাভাবিক প্রবণতা, তাতে কি খুব স্বাভাবিক নয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখেন 4 তারিখ রাতেই ফোন করেছিলেন, মানে এটা কিন্তু প্রকাশ্য, এই ব্যক্তি নিজেই এটা বলেছেন। খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে 4 তারিখ রাতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফোন করে বলেছিলেন যে তিনি যাতে অবশ্যই 5 তারিখ সকাল সকাল সদরে এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। দেখেন, এই যে বিএনপি নেতা ফজলে এলাহি আকবর, যিনি সাবেক সেনা কর্মকর্তা, খালেদা জিয়া তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের বিশ্বস্ত, সেই ব্যক্তির সঙ্গে যখন ওয়াকারুজ্জামান 4 তারিখেই যোগাযোগ করছেন, তিনি কিন্তু সেদিন গভীর রাত পর্যন্ত শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে সময়কার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে বৈঠক করে এসেছেন কিভাবে 5 তারিখে সেনাবাহিনী মূলত দায়িত্ব নিয়ে এই তরুণ ছাত্র নেতাদের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি বিফল করে দেবেন এবং সরকার রক্ষা করবেন। অথচ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার ফোন করছেন সে সময়ে বিএনপির নেতা ফজলে এলাহি আকবরকে, যিনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে। ফজলে এলাহি আকবরের বয়ানে পরিষ্কারভাবে জানা যায় তিনি 2025 সালের 5ই আগস্টের বার্ষিকীর দিনে সেনা কর্মকর্তাদের এক সভায়, সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সভায় পরিষ্কার করে বলেন 4 তারিখে সেই ফোন পেয়ে 5 তারিখ তিনি সকাল সকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে যান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে তখন দায়িত্ব দেন যে তিনি যাতে সকল রাজনৈতিক দলের যেসব নেতৃবৃন্দকে প্রয়োজনীয় মনে করেন তাদেরকে ডেকে নিয়ে আসেন, যাতে সেনাপ্রধান একটা রাজনৈতিক সমাধান বা একটা রাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করতে পারেন। ভাবেন, তখনও শেখ হাসিনা দেশত্যাগ করেন নাই, তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। এবং এই সাবেক মেজর জেনারেল বিএনপি নেতা ফজলে এলাহি আকবর তিনি কিন্তু বলেছেন সেনা কর্মকর্তাদের ওই সভায় যে তিনি তখন বেরিয়ে সেনাপ্রধানের দপ্তর থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বললেন যে কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকা হবে সেই ফোন নাম্বারটা তিনি দিলে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন খুব স্বাভাবিকভাবেই ফজলে এলাহি আকবর বলেছেন, তাকে বলেছেন খুব ভালো খবর, আমি আমাদের নেতার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তার মানে তারেক রহমান কিন্তু জানতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন কোন দলের ফোন নাম্বার সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসবার জন্য এই সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবরকে পাঠিয়েছেন। তার মানে বিএনপি কিন্তু এই সরকার গঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোকে একত্র করা এই সকল আলাপে সেনাপ্রধানের সঙ্গে একেবারে গোড়া থেকে ছিল এবং মূলত সেনাপ্রধান তাদের উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। বিষয়টা ওভাবে ভাবলে এখন নতুন করে সত্যি ভাবতে হয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতাটা কবে থেকে শুরু হলো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তারেক রহমানের এক রকমের পরামর্শে, নির্দেশনাতেই সিদ্ধান্ত নিলেন যে তিনি যে চাইছিলেন, তারেক রহমানও যে চাইছিলেন 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনটা যখন ইউনূস পিছিয়ে দিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে গেলেন তারা মেনে নিলেন। তিনি যে এক রকমের চাইছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 18 মাস ধরে এক রকমের মবের রাজত্ব চলতে দিলেন, সেটাও কি এক রকমের রাজনৈতিক সিদ্ধান্তেরই ফল যে মবের রাজত্ব চলবে, নির্বাচন হবে, তারপর আবার সব শান্ত হয়ে পড়বে একটা জাদুর পরশের মতো, এবং তার আগে পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত অপর পক্ষকে একটা বড় ধরনের মকতন্ত্র, লুটপাট তন্ত্র চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে যাতে তারাও ক্ষমতা উপভোগের একটা স্বাদ পান একটা লম্বা সময় ধরে, বছর দেড়েক সময় ধরে। মানে হিসেব নিকেশ গুলো কিন্তু এভাবেও করা যায়। নিশ্চয়ই আরো আরো ইঙ্গিত এবং নানা জনের বয়ানে, নানা সূত্রে নানা রকম তথ্য আগামীতে বেরিয়ে আসবে যাতে এই সমীকরণটা, এই রসায়নটা তারেক রহমান এবং সেনাপ্রধানের মধ্যে পরিষ্কার হবে।